আচ্ছা, পয়েন্টটা হচ্ছে আমরা আজকে যে টপিক দেখার চেষ্টা করব সেই টপিকের নাম হচ্ছে এক্সপার্ট সিস্টেম। তো এক্সপার্ট সিস্টেম জিনিসটা কি, সেটা হচ্ছে কি যে যেটাই হোক যে আমরা মানুষ যেটা কাজ করতেছি, মানুষের কাজটা মেশিনকে দিয়ে যদি করাতে চাই, তো মেশিন আমাদের হয়ে যেভাবে কাজটা করবে বা যে সিস্টেমেটিক ওয়েতে বা সিস্টেমেটিক অ্যাপ্রোচে কাজটা করবে, সেটাই হচ্ছে কি সেই সিস্টেমটাকে আমরা বলছি এক্সপার্ট সিস্টেম। তো এক্সপার্ট সিস্টেম কি করতে পারে, যদি একটু ওভারভিউ নেই, সেটা হচ্ছে কি can explain the reasoning or suggested decisions, display intelligent behavior, draw conclusions from complex relationships, provide portable knowledge, চারটা। স্যার একটু সামনে গেলে আমরা কিছু জানবো। সেটা হচ্ছে কি যে আমি যেগুলা কাজ মনে করেন যে হচ্ছে বা মেশিন করতে পারতেছে, সো যেমন ধরেন একটা মেশিনকে আমি যতটুকু কাজ দেখিয়ে দিচ্ছি বা শিখাই দিচ্ছি, ওইটার বাইরে সে করতে পারতেছে না। সো মেশিন কতটুকুই করতেছে যেটা আমি তাকে শিখে দিচ্ছি। সো আমি তাকে এক্সপার্ট বলতে পারি এই ওয়েতে যে সে আমার শিখিয়ে দেওয়া যে কাজগুলো আছে সেগুলোকে খুব এক্সপার্ট ওয়েতে কাজ করতে পারতেছে। তো সেই ওয়েতে আমি তাকে বলতে পারি যে এক্সপ্লেন দেয়ার রিজনিং অর সাজেস্টেড ডিসিশনস, যে ডাইরেক্ট আমি যেটা বলতেছি সেই ওয়েতে সে কাজ করতে পারতেছে। ডিসপ্লে ইন্টেলিজেন্ট বিহেভিয়ার, যদি আমি তাকে যেটা শিখে দিচ্ছি সেটা সে কাজ করতে পারে, লাইক আমি তাকে বললাম যে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সে সলভ করবে, সে যদি সলভ করতে পারে, সো দ্যাট আমি কিন্তু বলতেই পারি যে সে ইন্টেলিজেন্ট বিহেভিয়ার শো করতেছে, অর্থাৎ তার থ্রুতে যে বিহেভিয়ারটা আসতেছে, সো সেটাকে আমি ইন্টেলিজেন্ট বলতে পারি। ড্র কনক্লুশন, অর্থাৎ যেটাই হোক না কেন এক্সপার্ট সিস্টেমটার আলটিমেটলি একটা আউটপুট থাকতে হবে বা একটা ফাইনাল ডিসিশনে বা ফাইনাল রেজাল্টে যেতে হবে, তাকে ফাইনাল কনক্লুশনে যেতে হবে, তাহলে ওইটাকে আমি এক্সপার্ট সিস্টেম বলবো। প্রোভাইড পোর্টেবল নলেজ। পোর্টেবল নলেজ বলতে এটাই বোঝাচ্ছি যে আমি একটা নলেজ পরবর্তীতে চাইলে অন্য একটা নলেজের মধ্যেও ইনপুট দিতে হবে। এক্সপার্ট সিস্টেম সেটা হচ্ছে কি কালেকশন অফ সফটওয়্যার প্যাকেজেস এন্ড টুলস ইউজ টু ডেভেলপ এক্সপার্ট সিস্টেম। আপনাদেরকে যে আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে একটা আইডিয়া নিয়ে আসছে, আপনাকে আইডিয়াটা আনছেন যে রোবটের বা বটের, বলছিলাম যে একটা যদি আমরা বট তৈরি করতে চাই তাহলে স্মার্ট বট, ইন্টেলিজেন্ট বট তৈরি করার জন্য একটা আইডিয়া আপনাদেরকে দেখতে বলছিলাম, দেখছি সবাই কেমন হবে। কম্পাইলার যদি হোমওয়ার্ক না করেন তাহলে কেমন হবে। আচ্ছা, আগামী ক্লাসে, মানে আজকে তো ক্লাস হচ্ছে 20, আগামী ক্লাস যেটা ওখানে আমাদের একটা ক্লাস টেস্ট হবে, 1, 2 হচ্ছে একটা ক্লাস টেস্ট হবে, আর 2 হচ্ছে ওই দিন আপনাদের ওই একটা প্রেজেন্টেশন আপনারা দিবেন যে আপনারা বোর্ডটা তৈরি করতে চান, সেই বোর্ডটা আপনারা কেন ওই বোর্ডটা তৈরি করতে চান আর কি বোর্ড তৈরি করতে চান, সেটা হচ্ছে আমরা কাজ পরে করবো, বাট আমি দেখতে চাই যে ওই দিন আপনারা হচ্ছে জিনিসটা নিয়ে আসছেন। আচ্ছা, যদি বোর্ড ছোট হয় তাহলে গ্রুপ করে দেবো, যদি বোর্ড বড় হয় তাহলে একজনই মানে এক গ্রুপে সবাই থাকবে, সবাই মিলে হচ্ছে একটা বোর্ড করবে, বড় একটা বোর্ড। তো নিশি আজকে রেজিস্ট্রেশন করছে, সো দ্যাট না ফোনে জানাইছে আর কি। তো এখন হচ্ছে কি যে তাহলে যারা বাকি আছে সবাই মিলে হচ্ছে কি যদি করতে পারেন, অথবা তার মানে স্টুডেন্ট বাড়তেছে, যদি মোস্তফা করে ফেলে বা ইয়া করে ফেলে, ওইটা ওই 4-5 জন বাড়বে। আচ্ছা, এক্সপার্ট সিস্টেম শেল বলতে বোঝাচ্ছি যে আমরা কাজ করাকালীন সময়ে যেগুলো টুল ইউজ করবো বা যেগুলা কি বলে সফটওয়্যার ইউজ করবো বা যেগুলো প্যাকেজ এগুলো ইউজ করতেছি, এগুলোর মিক্সড একটা রিসোর্স বা ইনভেন্টরি, এটাকে বলছে যে এক্সপার্ট সিস্টেম শেল। তো এক্সপার্ট সিস্টেম ফাংশনালিটিগুলো দেখি, রিপ্লেস হিউম্যান এক্সপার্ট ডিসিশন মেকিং ওয়েন নট অ্যাভেলেবল। তো মানুষ না থাকলে যাতে কাজ করতে পারে এরকম একটা ডিসিশন মেকিং হচ্ছে কি আমরা হিউম্যান এক্সপার্ট ডিসিশন বা এক্সপার্ট সিস্টেমটাকে ইউজ করি। 2 হচ্ছে অ্যাসিস্ট হিউম্যান এক্সপার্ট when integrating various decisions. So যখন একই সাথে অনেক বেশি ডিসিশন নিয়ে কাজ করতে হয়, তখন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এক্সপার্ট সিস্টেমটা আমাদেরকে মানে অ্যাসিস্ট করতে পারে। প্রোভাইড অ্যান ইএস ইউজার উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট হাইপোথিসিস মেথোডোলজি ফর নলেজ স্টোরেজ অ্যান্ড রিইউজ। আচ্ছা, হাইপোথিসিসকে আই হোপ জানি সবাই,
তো করছেন মনে হয় একটা প্রবাবিলিটি দেয়। হ্যাঁ বলতো কি হাইপোথিসিসটা কি? ধরে নেওয়া ইংলিশটা বুঝতে পারছি না, একটা ঘটনাকে আমরা ধরে নেওয়া হাইপোথেটিক্যালি চিন্তা করা। একই কথা, হাইপোথেটিক্যাল হাইপোথিসিস বিষয়টা হচ্ছে কি যে আমি কোনো একটা এক্সপেরিমেন্ট করতেছি, এক্সপেরিমেন্ট করাকালীন আমি যদি চিন্তা করি যে এটা আউটপুট এরকম আসতে পারে, এটা হতে পারে, এই আউটপুটটা আসতে পারে। যেমন মনে করেন যে করোনার নিয়ে ডিটেকশন নিয়ে কাজ করলেন, যে এটার ডিটেকশনে মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে এই পরিমাণ অ্যাকুরেসি আসতে পারে, আগেরটার সাথে এটার মধ্যে এরকম পার্থক্য আসতে পারে। তো কোড করতে গেলে তো আমরা কোডের তো বুঝি যে এর আউটপুট এটা আসবে, বাট ডিটেকশন করতে গেলে ধরেন যে পাইথন দিয়ে আমি কাজ করতেছি, আমি জানি না যে এটা আউটপুট আসবে কিনা, বাট আসতে পারে। এই ধরনের আউটপুটে বা এই ধরনের হাইপোথেটিক্যাল কোনো কিছু আমি বলে রাখলাম যে আগামী দিন এইভাবে যদি দাম বাড়তে থাকে, এইভাবে যদি জিনিসপত্রের দাম বাড়তে থাকে, তাহলে কোনো কালে গরিবদের চলে অনেক কষ্ট হবে, প্রেডিকশন। সো এটা হচ্ছে কি হাইপোথেটিক্যাল কথা। সো ইএস কি করতে পারে, এই হাইপোথেটিক্যাল অ্যাপ্রোপ্রিয়েট একটা হাইপোথেটিক্যাল দিতে পারে। সে কারণ হচ্ছে কি মানুষের মতো মানুষ যেভাবে চিন্তা করে বের করতেছে যে এইভাবে স্ট্যাটিস্টিক্যালি একটা কথা বলার কথা বা স্ট্যাটিস্টিক্যালি ভ্যালু দিয়ে একটা আউটপুটে যাওয়ার বা একটা টার্গেটে যাওয়ার বা একটা গোলে যাওয়ার জন্য ভাবনা করতেছে, ঠিক একইভাবে এক্সপার্ট সিস্টেমটাও কিন্তু ঠিক একইভাবে এরকম একটা অ্যাপ্রোপ্রিয়েট হাইপোথিসিস দিতে পারে। মেথোডোলজি ফর নলেজ স্টোরেজ অ্যান্ড ইউজ। সো একইভাবে আমরা হচ্ছে কি নলেজটাকে মেথোডোলজিটা কি, মেথোডোলজি বলতে আমরা কি বোঝাচ্ছি? প্রক্রিয়া। আচ্ছা, সো আমি একটা প্রজেক্ট করতে যাচ্ছি, প্রজেক্টটার ইমপ্লিমেন্টেশন করার আগে, মানে ডাইরেক্ট ইমপ্লিমেন্টেশন যাওয়ার আগে, ধরুন আপনার বটটা তৈরি করবেন, বটটা তৈরি করার আগে বটের মধ্যে কিভাবে কি হয়তো সব সাজাবেন, ওটাই হচ্ছে কি মেথোডোলজি। সো মেথোডোলজি ফর নলেজ স্টোরেজ অ্যান্ড রিউজ, যদি আমরা একবার ওই মডেলটা তৈরি করতে ফেলতে পারি বা মেথোডোলজিটা তৈরি করতে ফেলতে পারি, তাহলে কিন্তু ওই জিনিসটা ওই মেথোডোলজিটা আমরা পরবর্তীতে আবার রিউজ করতে পারবো চাইলে। তো স্টোরেজ অ্যান্ড রিউজ, বর্ডার ফিল টু নলেজ বেসড সিস্টেমস, নলেজ ম্যানেজমেন্ট। সো বিষয়টা হচ্ছে কি যে আমরা নলেজ বেসড সিস্টেম, মানে মেইন কথা হচ্ছে কি রুলস তৈরি করে ফেলা বা একটা নলেজ বেসড সিস্টেম তৈরি করে ফেলা, যেটা হচ্ছে কি যে পরবর্তীতে ওই সিস্টেমটাকে কাজে লাগিয়ে বা তো ওই সিস্টেমটাকে কাজে লাগানো বা ওই সিস্টেমটাকে কাজে লাগিয়ে নতুন করে নলেজ বেস তৈরি করা। কিভাবে? মনে করেন যে একটা বট তৈরি করলেন যে শুধুমাত্র এতটুকু, এই আকাশ সামনে, হ্যাঁ এখানে আছে। আচ্ছা, সো একটা বেস, নলেজ বেস, এই জিনিসটা আমরা যখন পরবর্তীতে কাজ করতে পারি, অর্থাৎ একই জিনিস পরবর্তীতে আবার চেঞ্জ করে বা কিছুটা মডিফাই করে আমরা যখন পরবর্তীতে ওইটাকে নিয়ে আমরা কাজ করতে পারি। একটা বট তৈরি করলেন বা একটা কোড করলেন, ওই কোডটাকে আমরা আবার পরে মডিফাই করে একটা সফটওয়্যার কি করে বারবার মডিফাই কাজ করে না, এজাইল আপনারা সফটওয়্যার করতেছেন তাই না? সেই সফটওয়্যারের মধ্যে দেখবেন ওয়াটারফল নিয়ে কাজ করা দেখবেন, এজাইল নিয়ে কাজ করা দেখবেন, তারপর হচ্ছে স্পাইরাল নিয়ে কাজ করা দেখবেন। তো যখন মানে এগুলো কি আচ্ছা, যদি এটাকে বলা হয় অ্যাজাইল বা ইমপ্লিমেন্টিং স্ক্রাম, যে আমরা দেখেন আমি সবই বলি যে ধরেন যে একটা কাজ হলো যে আপনাকে করতে বললো, আপনি বাসায় বসে সব রিকোয়ারমেন্টগুলো নিলেন, সিস্টেমে ভাগ করলেন, সাব সিস্টেমে ভাগ করলেন, আর্কিটেকচারে ভাগ করলেন, মেথডে ভাগ করলেন, কোড করলেন, টেস্টিং করলেন, তারপর ডিপ্লয় করলেন। মানে অনেকভাবে আবার টেস্টিং এর অনেকগুলো ধাপ আছে, বেটা টেস্টিং, এই টেস্টিং, মেথড টেস্টিং, অনেকগুলো ধাপ, আলফা টেস্টিং, হ্যাঁ প্লাস তো অনেকগুলো ধাপ আছে। কি আপনার জন্য যেগুলো লাগে সেগুলো আপনি নিয়ে নেবেন। তো আপনি ধাপগুলো শেষ করে দেন হচ্ছে কি যে আপনি প্রজেক্টটা কমপ্লিট করে দেন আপনি কাস্টমারকে আপনি দিয়ে দেবেন বা ক্লায়েন্টকে আপনি সাবমিট করলেন। এইটা এক জিনিস। আরেকটা হচ্ছে কি যে ক্লায়েন্টকে বারবার দেখায় কাজ করা, যে ক্লায়েন্ট আপনি বললেন যে এটা কি হয়েছে, আমি কি সামনে আগাবো, বলে ঠিক আছে আগাবো, এটা কি বলছে না এটা হয়নি, আপনি অন্যভাবে করেন, বারবার তাকে দেখায় কাজ করা। এটা হচ্ছে কি অ্যাজাইল স্ক্রাম বা ইমপ্লিমেন্টিং প্রসেস। তো আমরা এই যে সফটওয়্যারের যে কাজগুলো ইমপ্লিমেন্টিং প্রসেস বলেন বা ওয়াটারফল মডেল বলেন বা স্পাইরাল মডেল, যে মডেলই বলেন না কেন, প্রচুর মডেল আছে। সো এই যে মডেলগুলো হচ্ছে কি নলেজ বেস সিস্টেম, অর্থাৎ আমি এগুলোর মধ্যে আমি কথা বলার উদ্দেশ্য ছিল কি যে আমি যখন একই সফটওয়্যারকে একই প্রোডাক্টকে বারবার মডিফাই করার চেষ্টা করতেছি এবং নতুন করে করার চেষ্টা করতেছি, দ্যাট মিনস কি আমি তার মধ্যে হচ্ছে কি নলেজ বেস সিস্টেমটাকে আবার নতুন করে দিচ্ছি বা তার নলেজটাকে চেঞ্জ করতেছি।
সো নলেজ ইন্টেন্সিভ ইন্টু কানেকশনিস্ট এটা হচ্ছে কি যে কত বেশি ইন্টেন্সিভ হয় বা কত বেশি ডেপথে যে আমি কাজ করতে পারতেছি তার উপর বেস করতেছে হচ্ছে কি যে আমার এক্সপার্ট সিস্টেমটার ফাংশনটা কত ভালো হবে। এক্সাম্পল হিসেবে আমি বলি, বিষয়টা হচ্ছে কি এমন যে মানে বট দুজনে বানাইছেন, ধরেন যে লাইন ফলোয়ার বট বানাইছেন, একটা লাইন ফলোয়ার বট খুব দ্রুত ঠাস করে চলে গেল, মানে লাইনগুলো ফলো চলে গেল, আর একটা লাইন খুঁজতেছে দেখতেছে। তো এটার মধ্যে পার্থক্যটা কি? বট মনে করেন একই, সেম বট সেম জিনিস, বাট কোডের মধ্যে পার্থক্য আছে। সো কোডটা ইন্টেন্সিভ হওয়ার কারণে ও কোডটা বুঝতে পারতেছে, আরো বেশি কর্নার কেসগুলো দেখা হয়েছে, আরো বেশি ইয়াগুলো দেখা হয়েছে যে যাতে ভুল কম হয়, অপটিমাইজ করা হয়েছে, আরো কমপ্লেক্সিটি কমানো হয়েছে। সো এতে হচ্ছে কি আরো ভালো বা আরো নলেজ বেস বেশি তৈরি করা গেছে। এক্সপার্ট সিস্টেম, সফটওয়্যার সিস্টেম সিমুলেটিং এক্সপার্ট লাইক ডিসিশন মেকিং while keeping knowledge separate from the reasoning mechanism. একটা ক্লাস আছে তো একটা বট বানাইতে কি রকম খরচ করতে পারে? ডিপেন্ড করতেছে, বড় যদি আমরা সবাই মিলে বানাই, ডিপেন্ড করতেছে। মনে করেন যে যদি সেন্সর বেসড, আপনার সেন্সর দেওয়া লাগতেছে, আপনি যত বড় বানাবেন দ্যাট মিনস হচ্ছে আপনার সেন্সর লাগবে বেশি। তো এক একটা সেন্সর এক এক রকম প্রাইস করতেছে। তবে যদি আপনি ওইটাকে ইয়ার পর্যন্ত নিতে চান, একটা প্রোডাক্ট পর্যন্ত, প্রজেক্ট তৈরি করা প্রজেক্ট কোনো বিষয় না, বাট যদি সেটাকে একটা প্রোডাক্ট হিসেবে নিতে চান সামনে, আপনাদের কিন্তু যারা আইডিপি আছে তাদের কিন্তু স্যার ক্লাসে প্রশ্ন করবে যে প্রজেক্টের প্রোডাক্টের মধ্যে পার্থক্য। প্রজেক্ট যে কোনটা হতে পারে, আপনি সাধারণ এই যে আপনারা এখন যে কোম্পানির যে কাজটা করলেন কই আসলে ওটা কিন্তু একটা প্রজেক্ট বাট নট এ প্রোডাক্ট। সো যদি প্রোডাক্ট হিসাবে আপনি ওইটাকে মার্কেটে আনতে চান, সো দ্যাট আপনাকে কিছু কাজ করতে হবে। ধরেন জার্নাল না হলো একটা সাধারণ কনফারেন্স পেপার আপনি বানাচ্ছেন, তো সাবির নেপালে যাবেন কাঠমান্ডু? না স্পন্সর নাই, আপনি যা দেওয়া লাগবে, কিন্তু একটা একটা সুযোগ আছে, ওটা বলে অন অ্যারাইভাল। কেউ যাবেন নাকি? নেপালে কনফারেন্স আছে একটা, পেপার একজনের, তো আপনি নামটা দিয়ে তখন যাবেন, পারবেন? গিয়ে কেউ প্রেজেন্ট করতে হবে না, যদি চান করবেন, আর যদি না চান যে আমি করে আমি করবো, আপনার সাথে যাবো নাকি? আচ্ছা এক্সপার্ট সিস্টেম আচ্ছা দুইটা আছে, একটা কাঠমান্ডুতে আছে আর একটা অন্য জায়গায়, ওটা বলবো না, একটা মনে হয় ইয়েতে আছে, বার্লিনে আছে। বার্লিন মানে যার খরচ টাকা মানুষ না, বার্লিনের সমস্যা, বার্লিনের মানুষ আছে। আচ্ছা তো আমি এই জন্য বারবার বলতেছি যে আপনারা যদি দেখেন অলরেডি আমার কাছে ইয়ার প্রজেক্টটা আছে, ওই যে ইঞ্জিনটা আছে, ওইটাকে অ্যাক্টিভ করা। দুই হচ্ছে কি যে আপনারা যদি ভালো একটা বোর্ড তৈরি করতে পারেন, এই দুটোই নিয়ে আমরা কিন্তু বাইরে প্রেজেন্ট করতে পারবো, বিভিন্ন ভার্সিটিতে প্রেজেন্ট করতে পারবেনি, দেশের বাইরে গিয়েও। আমি এনএসইউ থেকে কয়েকদিন আগে একটা রোভার নিয়ে দেখে আসলো। তো আমরাও চাই যে যদি দেখি যে কাজ ভালো হচ্ছে অথরিটি ইয়া করবে, চেষ্টা করবে, কিন্তু তার আগে দেখাইতে হবে যে এটা ভালো। জুলাই পরে আচ্ছা তো হ্যাঁ যদি আগে সাল যায়, আচ্ছা যাই বাদ দেন, বিষয় না। আমি চাচ্ছি আপনারা আপনাদের প্রোডাক্ট নিয়ে চলেন বাইরে। সো আপনি কি বলে বিএসসি এর সময়কালে নিয়ে একটা পেপার কাজ করলেন বা ওটা নিয়ে আপনি বাইরে শোকেস করলেন, তো এটা কিন্তু অবভিয়াসলি আপনার ইয়াতে একটা পালক যুক্ত হলো। তো আমার কাছে মনে হয় যে করা উচিত। আর খরচের বিষয়ে যেটা বললেন, এটা আপনার 1 লাখ 2 লাখ 5 লাখ হতে পারে, আবার 5-10 হাজার টাকা হতে পারে, ডিপেন্ড করতেছে আপনি কি পরিমাণ ইয়া লাগাচ্ছেন, সেন্সর, মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো প্রসেসর, এগুলো। আচ্ছা এক্সপার্ট সিস্টেম, আচ্ছা বললাম এটা।
তো এক্সপার্ট সিস্টেমের কিছু লিমিটেশনস আমরা দেখি। তো নট ওয়াইডলি ইউজড অর টেস্টেড, যেহেতু একটা জিনিসের বারবার কাজটা মানুষ না করে মেশিন দিয়ে করাচ্ছি, সো অবভিয়াসলি আমি এমন কাজ দিব না যে কাজটা আমার জন্যই করতে অনেক বেশি কষ্ট হচ্ছে, অনেক অ্যানালাইসিস করতে হচ্ছে, ওইটা মেশিন দিতে করতে। সো ওইটা করাবো যেটা হচ্ছে কাজ ছোট বাট টাইম লাগে, এরকম কাজ ন্যারো ডোমেইনে, ন্যারো এরিয়াতে যদি কোনো কাজ থাকে, লিমিটেড টু রিলেটিভলি ন্যারো প্রবলেম যেগুলো আছে সেগুলো তো হচ্ছে এখানে চেষ্টা করবো। সো মনে করেন সাধারণ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ম্যাথ করা, সেটা একটা নামে আমি করলাম। বাট আমি যদি বলি যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং দিয়ে তারপরে এখান থেকে এই সিস্টেম বের করে ওইটা আউটপুট বের করা একটা বটকে দিয়ে, তার জন্য অনেক বেশি কষ্ট হবে এটা। সো আমি কারণ প্রত্যেকটা পর্যায়ে আমি যদি বলি যে একটা ডিফিট প্রবলেম সলভ করতে, ডাইনামিক প্রোগ্রামিং এর প্রবলেম সলভ করতে, তার জন্য ওটা সমস্যা হবে কি একটা পোর্শন সলভ করে তার মাথা গরম হয়ে যাচ্ছে পরে আরেকটা পোর্শন। সো এই জন্য এক্সপার্ট সিস্টেমটাকে মেনলি কি একটু ন্যারো রিলেটেড প্রবলেম এবং হচ্ছে কি খুব বেশি ইউজ করা হয় না, ওয়াইডলি ইউজ করা হয় না বা ওয়াইডলি টেস্ট করা হয় না, ক্যান নট রেডিলি ডিল উইথ মিক্সড নলেজ। যেটা বললাম যে লাইক ডাইনামিক প্রোগ্রামিং এ কি হয়, একটা প্রবলেম সলভ করলে একটা লেভেল সলভ করলে দেন দ্বিতীয় লেভেলে যাওয়া যায়, ওই প্রথম লেভেলের আউটপুটটাকে দ্বিতীয় লেভেলে কাজে লাগানো হয়, নলেজটাকে কাজে লাগানো হয়। সো ওই ডাইনামিক প্রোগ্রামিংটা বা এটা কিন্তু এক ধরনের মিক্সড নলেজ। সো তার সাথে হচ্ছে এক্সপার্ট সিস্টেম ডিল করতে পারে না, সে শুধুমাত্র লিনিয়ারলি কাজ করে, এক্সপোনেনশিয়ালি বা পলিনোমিয়াল তার জন্য কাজ করা কঠিন, এক এক সময় এক এক জায়গায় চলে যাবে, সেটা এক্সপার্ট সিস্টেম কাজ করতে পারবে না। পসিবিলিটি অফ এরর, সো অবভিয়াসলি যদি আমি ওইটাকে খুব বেশি পরিমাণ না করি, ট্রেন না করে, কাজ না করে, তাহলে হচ্ছে কি আমার জন্য এররটার পসিবিলিটি খুব বাড়বে। ক্যানট রিফাইন ওন নলেজ বেস, সো আমি যতটুকু নলেজ দিব ঠিক ততটুকুই, এর বাইরে নলেজ হচ্ছে কি সে দিতে পারছে না, সো দ্যাট তার জন্য ডিফাইন করাটাও কঠিন। রিজন বলছে ক্যানট রিফাইন ওন নলেজ বেস, ডিফিকাল্ট টু মেইনটেইন, মে হ্যাভ হাই ডেভেলপমেন্ট কস্ট, রেজ লিগ্যাল এন্ড এথিক্যাল কনসার্নস। এই যে লাস্ট লাইনে যেটা বললাম এটা কি বলতো, রেজ লিগ্যাল এন্ড এথিক্যাল কনসার্নস, এটা কি হবে? আমি জানা বেগুন করো। আচ্ছা রেজ লিগ্যাল এন্ড এথিক্যাল কনসার্নস এটা বলতে কি বোঝায়? ওই সব সিস্টেমটা আছে ওইটা মানে কিছু ইংলিশ ভাষা থেকে বাংলা বলতে পয়েন্টটা হচ্ছে কি বুঝতে পারছি, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে ধরেন আপনি ক্যান্সার পেশেন্টের ক্যান্সার ডিটেকশন সিস্টেমটা বের করে যাচ্ছেন, বা মনে করেন যে এই রিলেটেড মানে যেগুলো টিউমার বা ডিজিজ মানে খুব কঠিন ডিজিজের কিছু জিনিস আপনি হচ্ছে বের করতে যাচ্ছেন। সো আপনার কি লাগবে? ক্লিনিক্যাল ডেটা লাগবে, ক্লিনিক্যাল ইমেজ লাগবে, আপনি ইমেজ থেকে বের করতে চাচ্ছেন। সো ইমেজটা আপনি পাবেন কোত্থেকে? কোনো না কোনো পেশেন্টের কাছ থেকে পেতে হবে। এখন পেশেন্টের ডেটাগুলো থাকে হচ্ছে ডাক্তারের কাছে। সো ডাক্তার যদি আপনাকে এটা দিতে হয় তাহলে অবভিয়াসলি তার একটা এথিক্যাল কনসার্ন লাগবে, ডাক্তার আপনাকে কেন দেবে? সো এথিক্যাল কনসার্ন থাকতেছে। দেন হচ্ছে মনে করেন আপনি একটা মেশিন তৈরি করছেন, ধরেন এই যে আমার পিসিটার মধ্যে ইন্টারনেট অনেক কাজ দেওয়া আছে বা অনেক চিপ হচ্ছে কি ইন্টিগ্রেট করা আছে, সেই চিপগুলা একজন না একজন তৈরি করছে। তো আমি এখানে যখন এনে কাটতে যাচ্ছি, ও যেভাবে একবার তৈরি করছে ওটাকে প্যাটেন্ট করে ফেলছে। তো এখানে প্যাটেন্ট সিস্টেম যদি আমি আমার নামে চালাইতে চাই তাহলে কিন্তু হবে না। সো তখন হচ্ছে কি আমার লিগ্যাল অ্যাকশনে আটকাই দেবে, সু করবে আমার নামে যে আমি কেন এই কাজটা করছি, অর্থাৎ আমি তার কগনিটিভ বা তার ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে আমি করছি। হ্যাঁ, তো এই যে সামনেটা দেখে যখন লেখেন, হ্যাঁ সাইমা বুঝছেন, তো তখন তার হচ্ছে ওটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো তখন আপনাকে বুঝতে হবে যে সামনের টানাটা লেখা যাবে না যদি সে পারমিশন না দেয়। হ্যাঁ রেডিক্যাল ভাতে তো সবগুলাই আনইথিক্যাল। আচ্ছা, এক্সপার্ট সিস্টেমের ক্লাসিফিকেশনে যাই। Unlike classical problem solvers, GPS theorists, expert systems are weak, less general and very case specific. অর্থাৎ শুধুমাত্র একটা অ্যারেনা বা একটা ডোমেইন নিয়ে সে কাজ করতে পারে, আর বাকি ডোমেইনগুলো নিয়ে কাজ করার জন্য তার করে। যদিও এটা চেঞ্জ হয়েছে আমাদের ChatGPT 4 আসার কারণে আমরা কিন্তু হ্যাঁ 4 ও তো মানে 4 আসার কারণে আর কি ChatGPT 4 কিন্তু বাকি অনেকগুলো আছে, Gemini 8 জেনারেটিভ AI কিন্তু অনেক বেশি স্মার্ট। Gemini 8 বা Copilot যেটা ওটার চেয়েও কিন্তু অনেক বেশি স্মার্ট ওই ChatGPT 4টা। সো দ্যাট সেটা কিন্তু এক্সপার্ট সিস্টেমের কাজগুলো আরো প্রিসাইজলি করে।
সো এক্সপার্ট সিস্টেমস আর উইক, লেস জেনারেল, ভেরি কেস স্পেসিফিক। এই লাইনটা তখন ঠিক ছিল, বাট এখন এই লাইনটা একটু চেঞ্জ হবে, একটু মডিফিকেশন আসবে। আগে যেটা স্লাইড, এক্সপার্ট সিস্টেম ক্লাসিফিকেশন, ইন্টারপ্রিটেশন, প্রেডিকশন, ডায়াগনোসিস, ডিজাইন, কনফিগারেশন এন্ড প্ল্যানিং। আচ্ছা, ইন্টারপ্রিটেশন কি? অবভিয়াসলি আমি ইন্টারপ্রিটেশনের কাজটা আজকে আমি অলরেডি বলছি, এনএলপি, ল্যাঙ্গুয়েজ মডেল। সো ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে কিন্তু আমরা ইন্টারপ্রিটেশনের কাজ করতে পারি। এক, আমি একটা লাইন বললাম, সেই লাইনের অর্থটা আমি কিভাবে বুঝতেছি, মেশিন কিভাবে বুঝতেছি, মেশিনকে আমি কিভাবে বোঝাচ্ছি। দুই হচ্ছে প্রেডিকশন, অবভিয়াসলি প্রেডিকশনের কাজটা আমাদের করতে হচ্ছে, ডিটেকশন, প্রেডিকশন। তো এই জিনিসগুলো হচ্ছে কি যে আপনাদের মনিটরিং করতে হচ্ছে সব সময়। দেন হচ্ছে কি ডায়াগনোসিস করা, রোগ চিকিৎসা করার আগে রোগ ডায়াগনোসিস করতে হয়। আগে এতগুলো ডাক্তার টেস্ট দেয় কি জন্য? আগে ডায়াগনোসিস করে যে আসলে রোগটা তার কি হয়েছে। ডিজাইন এন্ড কনফিগারেশন, এটা আমরা বুঝতে পারছি। প্ল্যানিং, সো এক্সপার্ট সিস্টেম মেইনলি প্ল্যানিং এর ক্ষেত্রেও আমাদের অনেক বেশি কাজে লাগে। অর্থাৎ আমি ডিসিশন নেবার ক্ষেত্রে, ধরেন যে আমি বললাম একটা পানীয় কোনো কিছু আমি মার্কেটে ছাড়বো, সো কোন সময় ছাড়লে ভালো হয়? আমি একটা মোবাইলকে বললাম যে আমি এই মোবাইলটা বাজারে এখন ছাড়বো, ওই মোবাইল, এই মোবাইলটা অন্য কারণ ধার ধারে না, যেহেতু চাইনিজ প্রোডাক্ট। সো তারা গুগল নিয়েও কাজ করে না, তারা নিজের প্রোডাক্ট নিয়ে কাজ করে, তারা ফেসবুকও চালায় না, কিছু চালায় না, তার নিজের যা আছে সেটাই সে কাজ করতে চেষ্টা করে। সো দ্যাট আমার যে মোবাইল বা আমরা যে মোবাইলগুলো ইউজ করি, ধরে নেন স্বাভাবিক আমি যে মোবাইলগুলো, এই মোবাইলগুলোর এথিক্যাল কনসার্ন বিকজ অফ তাদের নিজের কিছু না, সবার থেকে আনতে হচ্ছে, গুগলকে ইন্টিগ্রেট করতে হচ্ছে, ইন্টিগ্রেট করতে হচ্ছে, অনেক বেশি এপিআই ইন্টিগ্রেট করতে হচ্ছে। সো দ্যাট আমি কোন সময়ে মার্কেটের মধ্যে এই মোবাইলটা ছাড়লে আমার ওই সময় আমি প্রফিট বেশি পাবো, সেই যে প্ল্যানিংটা, এই প্ল্যানিংটাও কিন্তু এক্সপার্ট সিস্টেম করে দিতে পারে। কারণ হচ্ছে কি, এটা ইজিয়ার। মার্কেটে নতুন যে ইয়েগুলো আসছে, বাট ভ্যালুগুলো আমাকে ইনপুট দেওয়া লাগবে, যে আমি দিলে বুঝতে পারবে সে যে এখন এই মুহূর্তে আমার মোবাইলটা ছাড়া উচিত হবে কি হবে না। তো এই জন্য হচ্ছে কি চারটা কাজ বলে দিচ্ছে, সেটা হচ্ছে কি মনিটরিং করা, এক, রিপেয়ার এন্ড ডিবাগিং করা। অর্থাৎ এক্সপার্ট সিস্টেমের ক্লাসিফিকেশন, পাঁচটা ক্লাসিফিকেশন করার জন্য আমাকে নিয়মিত মনিটরিং করতে হবে, রিপেয়ার এন্ড ডিবাগিং করতে হবে। অর্থাৎ নতুন যেটা মানে প্রোডাক্ট যেটা আছে সেটাকে বারবার ডিবাগিং করতে হবে, ইনস্ট্রাকশন ফলো করতে হবে, এবং আমার নিজস্ব একটা কন্ট্রোল প্রসেস থাকতে হবে তার মধ্যে। আন্ডারলাইন ফিলোসফি, নলেজ রিপ্রেজেন্টেশন, প্রোডাকশন রুলস, লজিক, সেমান্টিক নেটওয়ার্কস, ফ্রেমওয়ার্ক স্ক্রিপ্টস। এই জিনিসটাতে আমরা পরে যাব, এই যে ফার্স্টের চারটা বললাম, চারটা হচ্ছে আমরা পরে যাবো আর কি আমাদের প্রোডাকশন রুলস। তবে প্রোডাকশন রুলস তো আমি বলে আসছি অলরেডি, ফাজিলজিক সিস্টেমে দেখেছি কিন্তু আমাদের যে মডেল তৈরি হয়েছিল। আই হোপ লজিক, সেমান্টিক নেটওয়ার্কস আর ফ্রেমওয়ার্ক স্ক্রিপ্টস, এটা যাবো আমরা দেখবো এটা এখন যে রিজনিং মেকানিজম। আমাদের তিন ধরনের রিজনিং মেকানিজম আমাদের পরের স্লাইডগুলোতে আছে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে নলেজ ওরিয়েন্টেড, একটা মডেল বেসড ওরিয়েন্টেড, একটা হচ্ছে কেস বেসড রিজনিং। সো নলেজ ওরিয়েন্টেড আপনারা বুঝতে পারতেছেন যে যেখানে আমরা যে রুলসগুলো ইমপ্লিমেন্ট করতেছি বা যে রুলসগুলো দিয়েছি সেই রুলসের উপর বেস করে কাজ করতেছে। এক, মডেল বেস হচ্ছে কি নলেজগুলোকে দিয়ে একটা মডেল তৈরি করছি, সেই মডেলটা একই মডেল বিভিন্ন জায়গায় দিচ্ছি। অর্থাৎ বট যে আপনি তৈরি করছেন, বটের মডেলটা সেম, এখন একই মডেল দিয়ে আপনি বিভিন্ন বট তৈরি করতেছেন, ভেতরে কাজ ভিন্ন দিলেন, বাট বটের এটা সেম, মডেলটা সেম, লাইন ফলোইং একই, কাজ আলাদা। কেস বেসড রিজনিং, তো কেস বেসড হচ্ছে কি যেটা একটা হচ্ছে লাইন ফলোইং এর জন্য একটা কেস, আবার একটা হচ্ছে কি সকার মানে কি বলে ওই সকার বটের জন্য একটা, আবার মনে করেন যে প্রবলেম সলভিং এর জন্য একটা, যুদ্ধ করার জন্য এক বট। সো কেস বেসড রিজনিং। সো তিনটা বললাম যে তিনটা জাস্ট একটু আমরা যদি এলাবোরেটলি করি, সেটা হচ্ছে কি যে নলেজ বেসড রিপ্রেজেন্টেশন ইন ইএস বা সেটা হচ্ছে কি শ্যালো নলেজ মডেলস। নলেজ বেসড রিপ্রেজেন্টেশনের শ্যালো নলেজ কেন বলছে? বিকজ অফ আমি যে কটা রুলস বলবো ফিক্সড রুলস, ওই কটা রুলসের উপরই কাজ করবে, এর বাইরে সে কাজ করতে পারবে না। এই জন্য বলা হচ্ছে যে শ্যালো নলেজ মডেলস, সেটা কি থাকতেছে রুলস, ফ্রেমস, লজিক, নেটওয়ার্কস, ফার্স্ট জেনারেশন এক্সপার্ট। আমাদের প্রথমকার দিকের যে বটগুলো ছিল সেই বটগুলো কিন্তু অ্যানালাইজ করার ক্ষমতা ছিল না, এখনগুলো অ্যানালাইজ করতে পারে বিকজ অফ ইমোশনাল ইন্টেলিজেন্স দেওয়া হয়েছে তার মধ্যে। সো ইমোশনাল ইন্টেলিজেন্স না থাকলে এখন কিন্তু সে ফিল করতে পারে, তাকে ফিল করার মতনও কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টি তার মধ্যে ইন্টিগ্রেট করা হয়েছে। কিভাবে? নিউরাল নেটওয়ার্ক দিয়ে। নিউরাল নেটওয়ার্ক, কম্পিউটার ভিশন, ইমেজ প্রসেসিং, এসবের মাধ্যমে কিন্তু অনেক কিছু টাইম সিরিজ ডেটা, এই যে কয়েকদিন আগে বলছিলাম যে অটো বিএনএন মানে হচ্ছে অটো বায়াসিয়ান নিউরাল নেটওয়ার্ক, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, তারপরে হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, এরকম অনেকগুলো নিউরাল নেটওয়ার্ক আছে। আপনাদের এই যে এই চ্যাপ্টারগুলোর এটার পরে হচ্ছে যে ইয়া শুরু হবে
কয়েকটা অ্যালগরিদম হবে, অ্যালগরিদমগুলো শেষ হলে আপনাদের এনএলপি শুরু হবে। এনএলপির পরগুলো হচ্ছে এনএল মানে নিউরাল নেটওয়ার্ক। সো আপনারা এই আর্টিফিশিয়াল ইনশাআল্লাহ সবগুলাই দেখবেন, তবে আমি ওইটাকে একটু কোশ্চেন বেসড আকারে দেবো, যে কোশ্চেন আছে আসেন আসেন। তো ওগুলো হচ্ছে কি একটু কোশ্চেন আনসার আকারে আমরা দেখবো, অর্থাৎ মেশিন লার্নিং মানে মেশিন লার্নিং যে তিনটা আছে, সুপারভাইজড, আনসুপারভাইজড আর রিইনফোর্সমেন্ট, তিনটা নিউরাল নেটওয়ার্কের যে কোটা আছে, কিউ লার্নিং, এই সবগুলো জিনিস আমরা দেখবো, বাট একটা কোশ্চেন আনসার আকারে দেখবো, স্লাইড আকারে দেখবো না। আমাদের আমার স্লাইড আছে, সমস্যা নেই, বাট আমি কোশ্চেন আনসার আকারে দেখবো। আপনি কোশ্চেন আনসারে করেন, তাহলে হচ্ছে কি সব দেওয়া আছে, আমি ইয়ার থেকে নিচ্ছি, এডুরেকা থেকে। তো আমাকে স্লাইডও আছে, স্লাইডগুলো আপনাদের স্লাইড আমি দিয়ে দেবো স্যার আজকে লেভেল কোডটা কিন্তু শেয়ার করে দেন স্যার অনেক আগে। তো আচ্ছা, সো নলেজ মডেলগুলো হচ্ছে কি আমাদের একটু শ্যালো বেস, যেটা হচ্ছে কি যে খুব বেশি আকারে বা তার এরিয়াটা খুব বড় না। ডিপ নলেজ মডেলস সো ডেসক্রাইবস কমপ্লিট সিস্টেম ক্যাজুয়ালিটি, সেকেন্ড জেনারেশন এক্সপার্ট সিস্টেমস। সো ক্যাজুয়ালিটি বলতে কি বোঝায় বলতো? ক্যাজুয়ালিটি হচ্ছে কি, ধরেন করোনাতে আজকে কি পরিমাণ ডেথ হয়েছে, এটা হচ্ছে ক্যাজুয়ালিটি। আমার সিস্টেম কি পরিমাণ ফেলিওর হয়েছে, ক্যাজুয়ালিটি। সো আমি যদি কতটুকু প্রফিট হয়েছে এর পাশাপাশি কতটুকু আমার লস হয়েছে এটাও বের করতে পারি, তো সেটা কিন্তু আমরা আরেকটা ভালো গুণ। একটা পেপার থেকে যখন আরেকটা পেপার তৈরি করে, মনে করেন যে আপনারা কেমিস্ট্রি পড়ছেন, ডাল্টনেরটা আসলো কোথা থেকে, রাদারফোর্ড থেকে, তারপর ডাল্টন শেষ করে আসলো হচ্ছে কি আবার আরেকজন বোর মডেল। এই যে মডেলগুলা, এই মডেলগুলা হচ্ছে কি আপনার একজন আরেকজনের ভুল বের করে আসছে, তো একজনের ভুল বের করে পরেরটা হচ্ছে ঠিক করছে। সো দ্যাট এই যে ভুল বের করতে পারা, এটাও কিন্তু এক ধরনের রিসার্চ। এই রিসার্চটা হচ্ছে কি সেকেন্ড জেনারেশনে। আগেরবার শুধুমাত্র আমরা দেখছি প্রফিট কি আসছে, এবার আমরা ভুলগুলো বের করতে শিখছি। তো যদি আমরা লুপহোলগুলো বের করতে শিখি, তো অবভিয়াসলি আমি ওই সব জায়গাকে ঠিক করতে পারবো। এই জন্য এটাকে বলা হয়েছে কি সেকেন্ড জেনারেশন। এই জন্য এটাকে হচ্ছে ডিপ নলেজ মডেলস। আর পরটা হচ্ছে কি কেস নলেজ মডেল, সেটা হচ্ছে কি যে কেস বেসিস, যে স্পেসিফিক। আমি একটা দোকানে শুধুমাত্র শার্ট বিক্রি করতেছি, ওইখানে আমি প্যান্ট বিক্রি করতেছি না। যেখানে প্যান্ট বিক্রি করি প্যান্ট বিক্রি করি, জুতা বিক্রি করি সেখানে জুতাই বিক্রি করি। আমি একই দোকানে শার্ট প্যান্ট জুতা তিনটা বিক্রি করতেছি না। দ্যাট মিনস হচ্ছে কি কেস সেন্সিটিভ, কেস আকারে বিক্রি করতেছি। স্পেসিফিক প্রেসিডেন্ট ইন পাস্ট ডিসিশন মেকিং, যে পাস্ট ডিসিশন মেক থেকে আমি দেখার চেষ্টা করছি যে প্রিভিয়াসলি আমার যে জিনিসগুলো ছিল সেই ওয়াইজ আমি এখন কেস ওয়াইজ সলভ করতে পারতেছি না। ক্যাপাবিলিটিস অফ এক্সপার্ট সিস্টেমের কিছু ক্যাপাবিলিটি দেখি। স্ট্র্যাটেজিক গোল সেটিং, তারপর হচ্ছে কি প্ল্যানিং, তারপর হচ্ছে কি যে ডিজাইন, ডিসিশন মেকিং, কোয়ালিটি কন্ট্রোল এন্ড মনিটরিং, আর হচ্ছে ডায়াগনোসিস। অলরেডি আমরা বলে ফেলছি। সো বিষয়টা হচ্ছে কি যে গোলে পৌঁছানোর জন্য, আমি যদি গোলে পৌঁছাতে চাই, সো গোলে পৌঁছানোর জন্য আমার কিছু স্ট্র্যাটেজিক্যাল প্ল্যাটফর্ম লাগবে বা কিছু সেটিংস লাগবে। সো তো দুই হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিংটা হচ্ছে কি যে আমি স্ট্র্যাটেজিক্যালি যদি কোনো কিছু পাইতে চাই, পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, একে তো গোল ঠিক করতে হবে, দুই হচ্ছে কি আমাকে প্ল্যানিং করতে হবে, দুই হচ্ছে ডিজাইন। সেই জন্য আমাকে ডিজাইন মেক করতে হবে যে আমি এই ওয়েতে যাব। ডিসিশন মেকিং, কোয়ালিটি কন্ট্রোল। এই কোয়ালিটি কন্ট্রোলে যে হচ্ছে কি মেইন ধরাটাকে, মানে সবচেয়ে ধরা খাওয়ার জন্য এই দুটো জিনিস হচ্ছে বেশি ইয়া। ডিসিশন মেকিং, কোয়ালিটি কন্ট্রোল। তো আমি কোয়ালিটি কন্ট্রোল কেন বলছিলাম, কোয়ালিটি ছিলাম আমি এক সময়, তো এই জন্য আমি জানি যে বিষয়গুলো হচ্ছে আপনি ওই যে এইসে সেমিনার বলতে আসেন যাই হোক। তো আমি যখন কাজ করতাম তখন হচ্ছে কি আমি খুব বেশি কাজ করিনি, বাট আমি যতদিন ছিলাম আমাদের মেইন কাজ হচ্ছে কি যে একটা কোডকে কতভাবে অ্যাটাক করা যায়। তো আমি বারবার টেস্ট করতে করতে এই টেস্ট ওই টেস্ট করে সো আমাকে বুঝতে হয়েছে যে আমার বাইরের থেকে অ্যাটাক আসতে হলে বা এইটাকে ভালনারেবিলিটি কমাইতে গেলে আমার কীভাবে এটাকে আমি অ্যাটাক থেকে বাঁচতে পারবো। ফ্রেমওয়ার্ক অনেক কাজে দিচ্ছে, যে ঠিক আমি কোড ইগনিটর নিয়ে যখন কাজ, কোড ইগনিটর নাম শুনছেন? কোড ইগনিটর না স্যার, ওটার কাজটা কি স্যার? একটা ফ্রেমওয়ার্ক। এটা কি সিকিউরিটি পারপাস? কিসের জন্য? এটা ওই স্যামসাং এর একটা প্রজেক্ট করছিলাম আমরা, তো তখন হচ্ছে কি ওই HTML CSS দিয়ে একটা বা
ওয়েব বেসড একটা কাজ করার সময় এটা নিয়ে কাজ করছিলাম। এখন তো রিঅ্যাক্ট নোড এটা অনেক কাজ এসে বসছে, সো দ্যাট বেশি ইয়া করা লাগে না। তো স্যামসাং নিয়ে বেশি কাজ করে, লারাভেল নিয়ে, লারাভেল যে ইয়ে আছে ওখানে কাজ করে। আপনারা আগামী বৃহস্পতিবার যারা হচ্ছে যে ইয়ে দিচ্ছে, আইটিপি দিচ্ছে, যারা, আমি সবাই আসতে বলছি না, যারা আইটিপি দিচ্ছে চাইলে এটা থাকতে পারে প্রজেক্টটাতে, বুঝতে পারেন। স্যার বৃহস্পতিবার তো স্যার বুদ্ধপূর্ণিমা না? এই বৃহস্পতিবার নাকি সামনের সপ্তাহে এই বৃহস্পতিবার তো পাবলিক হলিডে, বৌদ্ধ পূর্ণিমা। ন্যাশনাল হল। আচ্ছা, আমি জানি না ওই দিন ইয়ে থাকবে কিনা, মানে ছুটি থাকবে কিনা, বাট ওই দিন হচ্ছে কি আমাদের আইটিপি প্রজেক্ট আছে বলে আমাদের 10 বেস থেকে আর কি। তো যদি আপনারা চান থাকতে পারেন তাহলে বেশ কিছু আইডিয়া পাবেন। না, আমাদের ওই ক্লাস আছে দুইটা, 10টা থেকে একটা ক্লাস আছে। আচ্ছা, ওটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে শিবমিসের সাথে চেঞ্জ হওয়ার পসিবিলিটি আচ্ছা থাকুক না তো সেটা আমি জানি না, বাট ওই দিন প্রজেক্ট আছে। সো যদি আপনারা কেউ থাকতে চান থাকতে পারেন, বিকজ অফ অনেকগুলো নতুন আইডিয়া পাবেন। যেমন আমি প্রবন্ধের কাছ থেকে জানছি যে যদি আপনি কোনো অ্যাপের মধ্যে বা প্রোডাক্টের মধ্যে ওই যে আগের বার আপনি করছিলেন যে পেমেন্ট মেথড অ্যাড করতে চান, যে কেউ পেমেন্ট করবে, তার জন্য একটা আছে, নাম হলো স্ট্রাইপ নামে একটা মেথড আছে, সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে অ্যাড করা যায়। তারপরে হচ্ছে যে যদি আপনি অ্যাপটাকে ডেপ্লয় করতে চান, তো তখন হচ্ছে কি একটা আছে নাম হচ্ছে ভার্সেল। কিসের জন্য ডেপ্লয় মানে হচ্ছে কি অ্যাপটা লাইভ করলেন, আচ্ছা, তো মানে ডোমেস্টিক ছাড়া জাস্ট খালি লাইভ করলেন আর কি, তো নেক্সট ডেজ দিয়ে, তো ওইটার জন্য হচ্ছে ভার্সেল নামে একটা ইয়ে আছে। এরকম আরও অনেকগুলো আমি দেখছি আর কি। তো কাজ করতে করতে অনেকেই ইয়া করতেছে, তো আমার কাছে মনে হয় যারা দেখতে পারেন আপনার ফাইনাল ইয়ার প্রজেক্টে কাজে লাগতে পারে, যদি কেউ সফটওয়্যারের প্রজেক্ট আইডিপি 192 তো এখনো টু শুধুমাত্র ইয়েতে শুরু হয়েছে, ওই 1 কাটে না? 11 ইলেভেনের তো কোনো ডিপ্লোমা নাই। আছে না এই বৃহস্পতিবার ডিপ্লোমা, শুক্রবার ডিপ্লোমা আছে, বৃহস্পতিবার শুধু হচ্ছে 10 আর 11 ব্যাচ। ও এই বাচ্চারা দিবে না, বিষয়টা এমন না যে আপনারা পাশে পিছনে বসে দেখতে পারেন, দেখো এটা সবার জন্য উন্মুক্ত। তো আশা করি না এখান থেকে হচ্ছে কি অনেকগুলো প্রজেক্ট থেকে অনেকগুলো আইডিয়া পাবেন। এক, দুই হচ্ছে আমরা যে কি ধরনের কোশ্চেন করতেছি, কারণ প্রত্যেকটা টিচার হচ্ছে কোশ্চেন করবে, আরিফ স্যার বা আমরা কিভাবে কোশ্চেন করতেছি, এটা আপনাদের সামনে প্রজেক্ট আছে। আর আমি কিন্তু বলছিলাম যে আপনারা কিন্তু প্রজেক্ট নিয়ে শুরু করেন, কেউ কিন্তু কিছু শুরু করেন না, আমি জানি না আপনারা কি করবেন। তো তো আপনারা জমা দেন, কে কে কি করতে চান ওটা নিয়ে জমা দেন, তারপরে হচ্ছে কি সুপারভাইজার নিয়ে কাজ শুরু করেন। কারণ হচ্ছে কি আইটিপি 1 সমানে বাড়তেছে, আগামী সেমিস্টারে 12 ব্যাচ আসবে, 12 ব্যাচের টিম অনেক বেশি। তো তখন হচ্ছে আপনাদেরকে সময় দেওয়া, এমনিতে 7 ব্যাচরা করতেছে কি বলে খুব মানে স্ট্রাগল করতেছে। তো আমার কাছে মনে হয় আপনারা টাইম থাকতে, আর আপনাদের কিন্তু এই সেমিস্টারে হাফ হয়ে দেখানো লাগবে, ইন্টার্নশিপও না প্রজেক্টে কোনো কিন্তু দুটোই হবে আপনাদের মধ্যেই শেষ আর কি, ইন্টার্নশিপ আর প্রজেক্ট। তারপরে হচ্ছে এই জন্য বলতাম যে আপনারা মোবাইল অ্যাপটা নিয়ে একটু ভাইবা কাজ করতে পারতেন, তাহলে ভালো হতো যে ইন্টার্নশিপ এরিয়াটা। আর যদি কেউ চান ইন্টার্নশিপ যদি কাজ পারেন আমরা বললেন, আমার কিছু জায়গা আছে যদি আপনাদেরকে বলতে পারি। তো কিসের উপরে মোবাইল অ্যাপ আছে একটা, কিন্তু সার্চ স্টার্টিং যে কোনো জায়গা করতে পারলেই চলে স্যার। মোবাইল থেকে স্যার রিঅ্যাক্টটা বলা রিঅ্যাক্টের কাজ আছে, রিঅ্যাক্টে একদম ডাইরেক্ট আমার কাছে আছে। সো চাইলে আপনারা যদি বলেন, এমনকি আমাদের স্টুডেন্টও আছে, তার নিজের কোম্পানি আছে। স্যার রিঅ্যাক্টে তো স্যার আমি তো রিঅ্যাক্ট কন্টেন্ট ওয়েব রিঅ্যাক্টের পরে হচ্ছে আরেকটা স্যার যে ডেটাবেস ওরা তো ওরা করলেও তো অনেক সোর্স আছে আমার জানা নেই। করেন ওগুলো তো কি সম্ভব? কম্পিউটার সায়েন্স বেসড, মানে ওইটার ইন্টিগ্রেট থাকতে হবে। আপনি যদি এখানে জায়গায় বলেন যে স্যার আমি গ্রাফিক্সের উপর করে এসেছি, না এটা হচ্ছে ব্যাকএন্ডের কাজ আছে। স্যার তার মধ্যে যে আপনার সাথে পরবর্তীতে এক সময় আমি আলাপ করব। আচ্ছা। আরে যাও যাও শুনতে যাও। সো কোয়ালিটি কন্টেন্ট মনিটরিং আর হচ্ছে ডায়াগনোসিস, ওটা বলে দিচ্ছি এগুলো। সো আমরা হচ্ছে কি এক্সপার্ট সিস্টেমটা কখন ইউজ করি, এটা হচ্ছে আমরা এখন দেখবো। প্রোভাইড এ হাই পোটেনশিয়াল পে অফ অর সিগনিফিকেন্টলি রিডিউস ডাউনসাইড রিস্ক। বেচারা মানে টিভির চেয়ে বেশি ঘুরে দিকে তাকাইছিল, তখন তিনটা কথা তাই। প্রোভাইড এ হাই পোটেনশিয়াল পে অফ অর সিগনিফিকেন্টলি রিডিউস ডাউনসাইড। একজন শুনলাম মানে ফেসবুকে, তো
তুমি যদি দোকানে গিয়ে কোনো জিনিসের দাম না দেখে কিনতে চাও, তা তোমাকে সময় না দেখে করতে হবে। হ্যাঁ? এই সময় না দেখে করতে হবে। সময় না, তুমি একটা জিনিসের কিনতে গেলে দাম না খেয়ে কিনতে চাইলে তোমাকে ঘড়ির দিকে না তাকায় কাজ করতে হবে। ওইটা কি? প্রাইস ট্যাগের দিকে না তাকায় কিনতে গেলে ঘড়ির দিকে না তাকায় কাজ করতে হবে। আচ্ছা, এত টাকা দেয়। These really provide a high potential payoff or significantly reduce downside risk. So কখন যে আমি জানি যে এটা থেকে আমার রিস্ক কম, আমার সিস্টেম লস কম, বা এই জিনিসটা থেকে আমি যেটা পাবো হাই পোটেনশিয়াল, যে যতটুকু পাচ্ছি অতটুকুর ভ্যালু অনেক বেশি বাট রিস্ক কম, এই ধরনের যে জিনিসগুলো সেগুলো হচ্ছে কি আমরা যেগুলোতে হচ্ছে কি আমরা এক্সপার্ট সিস্টেম ইউজ করতে পারি। ক্যাপচার এন্ড প্রিজার্ভ দ্য ইরিপ্লেসেবল হিউম্যান এক্সপার্টাইজ। আচ্ছা, একজন মারা গেছে, তার ইয়া নাই কোনো, যে তার কোনো অল্টারনেট নাই যে কাজ করতে পারতেছে। সো তার কাজগুলাকে আমি হচ্ছে, আপনার একটা মুভি আছে নাম হচ্ছে চাপ্পি, চাপ্পি CHAPPI, চাপ্পি না চাপ্পি। এটা হচ্ছে ফুল রোবট নিয়ে, মানে রোবটকে দিয়ে যুদ্ধ করানোর একটা ইয়া ছিল, ওইখান থেকে একটা বট বেঁচে যায়, ওই বটটাকে নিয়ে হচ্ছে কাজ করে আর কি। তো মজার বিষয় হচ্ছে কি ওই বটের মধ্যে নিউরাল নেটওয়ার্ক দেওয়া, নিউরাল নেটওয়ার্ক দিয়ে ওর ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করা হয়েছে। ওইখানে হচ্ছে কি যে মানে আমি মুভি ফুল কাহিনী না বলি, প্লট না বলি, জাস্ট লাস্টে একটু বলি, সেটা হচ্ছে কি যে আমরা মানুষ তার হচ্ছে যে কনসাসনেস বিষয়টাকে নিয়ে, কনসাসনেসটা পুরোটা বটকে দেওয়া। স্যার না চিঠি রোবট মুভি না না, চিঠির মধ্যে হচ্ছে কি চিঠিটা একটা মানে এক্সাজারেট করা হয়েছে, কিন্তু মানে মেইনলি যদি কনসাসনেস নিয়ে কাজ করা হয়, মানে আমি কোন বিষয়ে কনসাস, বা আমি এই যে একজন পার্টে যাচ্ছে আমি চিন্তা করতেছি কি কনসাসনেস। সো এই কনসাসনেস নিয়ে যখন চিন্তা করি, তো তখন দেখো তো বিষয়টা হচ্ছে কি যে হারিয়ে গিয়েছে। কনসাসনেস নিয়ে যখন আমি চিন্তা করি, তখন হচ্ছে কি আমার নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করতে হয়, অর্থাৎ আমার ব্রেনে অনেকগুলো লোব আছে, লোবগুলোকে নিয়ে যখন আমি কাজ করি, চিন্তা করতেছি আমি কাকে নিয়ে মানে মানে কোন বিষয় কোন টপিক নিয়ে এই মধ্যে আমি ভাবতেছি, তো কোন টপিক নিয়ে আমি এই মধ্যে ভাবতেছি সেই টপিকটা নিয়ে হচ্ছে আমি কাজ করবো। তো ওইটা হচ্ছে কি এইবার আচ্ছা প্রোভাইড, মানে এই বিষয়টা আমি এটার এক্সাম্পলটা কেন দিলাম, যে সেটা হচ্ছে কি যে মানে ওই মুভিতে তবে একটা জিনিস আমি দেখছি, খেয়াল করে মুভিতে যে জিনিসটা দেখানো হয় কিছুদিন পরে বাস্তবে সেই জিনিসটা দেখা যায়, মানে বিশেষ করে বাইরের যে মুভিগুলো, মানে অ্যাটলিস্ট বট ফিল্ম বা যেটা হচ্ছে AI বেসড ফিল্মগুলো, ওনার বাইরে রিসার্চ করে ফিল্ম লেখার সময় জিনিসটা অনেক রিসার্চ করে। আমি সেটাই চিন্তা করি, এই যে ওই যে মার্ভেলের একটা মুভি যখন সবচেয়ে শক্তিশালী ধাতু যেটা ভাইব্রেনিয়াম, এটা কিন্তু বাস্তবের জিনিস, আর ওগুলো হচ্ছে একটা মুভি ক্ষেত্রে অনেক রিসার্চ করে, শুধু একটা মুভি এত করে বাংলাদেশ মনে করেন টাইটানিক মুভির যে নাম কি স্টিফেন স্পিলবার্গ না, যে স্টিফেন স্পিলবার্গ নাম না, যে টাইটানিকের ডিরেক্টর, ওর একটা যে লাস্ট একটা মুভি বেরিয়েছিল না, ওপেন হেমারের সময় বেরোলো, ওটা তো একটু না ওটা খুব মানে সাইকি মানে সায়েন্স ফিকশন টাইপ। তো ওখানে যে দেখানো হয়েছে ওপেন হেমারের সঙ্গে বেরোলো, মানে একই সময় বেরোলো, যেটা না না ওটা না 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 ওপেন হেমারের সময় বেরোলো। আচ্ছা ওপেন হেমারটাই মনে হয় স্টিফেন নোলান। ওটা হচ্ছে ওই যে স্পেস নিয়ে যে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল আর ওপেন হেমার একসাথে হয়েছে। বহুত আগে যখন নেট না জানলে আমি বলতে পারতাম না 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 এবার তো না বারবি স্যার বারবি
আচ্ছা আসলে বাকি না 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 হয়তো ওইটা একটু আগে বেরিয়েছে ওটা সমস্যা হয়ে বেরিয়েছিল ক্রিস্টোফার নোলান হ্যাঁ ডুম বা কৃষ্ণ নোলান মাথা খারাপ করে যাবে রোলার প্যান্টসের কত মুভি বানাইছে ক্রিস্টোফার স্যার আমাদের ইন্টারনেটের এই অবস্থা নোলান মুভিজ আজকে নাই যে অন্যান্য ডিপার্টমেন্ট নাই যে স্যার নেটওয়ার্কের এই জন্য না স্যার আমি রিসেন্টলি অনেক দিন ধরে দেখতেছি আমি ব্যান্ডেড বানান স্যার আসলে আমাদের ওই ক্যাম্পাসে যাচ্ছে কিছু কিছু কোন ক্যাম্পাস স্যার আরে কে মৌ অফ কোর্স ট্যালেন্ট হ্যাঁ ট্যালেন্ট টেনে কভার করে দেয় ওটা হচ্ছে কি যে আমি এই লাইনটা বলার জন্য বলছিলাম যে ক্যাপচার এন্ড প্রিজার্ভ ইররিপ্লেসেবল হিউম্যান এক্সপার্টাইজ ধরেন আমি একটা মুভি বানাই ফেলছি বা ওইটা কোনো কাজ করে ফেলছি এখন ওই ওয়াইজ আমি তো পরবর্তীতে একটা জিনিস বের করি অর্থাৎ হিউম্যান চিন্তা করতে পারছে আপনি যদি পাতার অসুখ ডিটেক্ট করতে পারেন তাহলে আপনি মানে কাঁঠাল পাতার অসুখ ডিটেক্ট করতে পারেন তাহলে আপনি এক সময় আম পাতার অসুখ কিন্তু আপনি ডিটেক্ট করতে পারবেন সো দ্যাট এই জিনিসটা হচ্ছে হিউম্যান এক্সপার্টাইজকে ক্যাপচার এন্ড প্রিজার্ভ করতেছে প্রোভাইড এক্সপার্টাইজ needed at a number of locations at the same time or in a hostile environment that is dangerous to human health. So, একই সাথে আচ্ছা হোস্টেল বুঝেন হোস্টেল এনভায়রনমেন্ট কি আচ্ছা দেখেন হোস্টেল এনভায়রনমেন্ট হচ্ছে কি মেইনলি হোস্টেল বলা হয় কাদেরকে হোস্টেলকে একটা আবদ্ধ একটা বিষয় আবদ্ধ জায়গায় আর কি যে বিষয়টা হচ্ছে কি যে যাদেরকে মনে করেন কিডন্যাপ করা হয়েছে একসাথে অনেকগুলো লোককে কিডন্যাপ করা হয়েছে মানে প্লেনের মধ্যে বা মার্কেটের মধ্যে ওই যে হোস্টেল সিচুয়েশন সোমালিয়ান হ্যাঁ ওটাকে বলে হোস্টেল সিচুয়েশন সো হোস্টেল সিচুয়েশন এটাকে হোস্টেল বলার কারণ হচ্ছে কি যে যেটা যে আমি এমন একটা জায়গাকে রাখতেছি যে জায়গাটা বিপজ্জনক এবং সেখান থেকে বাঁচানোর জন্য এক্সপার্ট সিস্টেমটা তৈরি করা পুলিশ যেভাবে অ্যাটাক করে ওই অ্যাটাক সিস্টেমটা যদি বটকেও শিখিয়ে দেওয়া হয় একই ধরনের প্যাটার্নের ক্ষেত্রে সো সেটা কিন্তু অবভিয়াসলি ভালো ভালো জিনিস এই ধরনের জায়গাতে হচ্ছে আমরা এক্সপার্ট সিস্টেমটাকে ইউজ করতে পারি তাই বলছি হোস্টেলের মধ্যে শুধুমাত্র কিডন্যাপ সিচুয়েশন না একটা আবদ্ধ সিচুয়েশনে মানে ধরেন যে আগুন ধরছে মানে সাতটা পড়ছে তাকে বের করার জন্য না এখানে আবার ঝামেলা আছে যদি বট নামায় সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে কি ধরেন কোনো কারণে ওটা ছোট বাচ্চা পড়ে গেছে বা কোনো ইয়া হয়ে গেছে ও তো নলেজ বেশি দেওয়া আছে না শোনেন যতই সে নেই কিন্তু মানুষ বিপদে পড়ে গেছে খুব খুব ঝামেলা তখন তো আচ্ছা so when to use your system I যদি বলি provide expertise that is expensive or rare so মানে এমন কিছু জিনিস আছে যেগুলো খুব বেশি দামি অথবা খুব বেশি পাওয়া যায় না এইসব জায়গায় ক্ষেত্রে হচ্ছে কি আমরা এক্সপার্ট সিস্টেমটাকে ইউজ করতে পারি ডেভেলপ এ সলিউশন ফাস্টার দ্যান হিউম্যান এক্সপার্ট ক্যান ডু ইট তিন হচ্ছে কি প্রোভাইড এক্সপার্টাইজ নিডেড ফর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট টু শেয়ার দ্য উইজডম অফ হিউম্যান এক্সপার্ট উইথ এ লার্জ নাম্বার অফ পিপল অবভিয়াসলি একসাথে অনেকগুলো মানুষকে দিয়ে কাজ করে ট্রেনিং দেওয়ায় তাকে আউটপুট বের করানো চাই যদি বোর্ডকে একবার দিই সে কিন্তু বারবার আমার জন্য নির্ভুল আউটপুট বের করতেছে তো আমরা যদি কিছু কম্পোনেন্ট দেখি নলেজ বেসের যে আর আমাদের এনএলপি শেষ হয়ে গেলে আমরা যে টপিকটা ধরবো তার নাম হচ্ছে প্রপোজিশনাল লজিক তারপর একটা হচ্ছে ইনফারেন্স ইঞ্জিন সো আই হোপ আপনি ইনফারেন্স কোর্সে যদি প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স কোর্সটা করে থাকেন ওখানে করানো হয়েছে আই হোপ গুড ডিসক্রিটেও আছে প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্সও আছে ওটা হয়ে গেছে স্যার আবার এমন সেশন হয়েছে যে আমরা শেষ হয়ে গেছে আচ্ছা না আমি 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 দেখো সবগুলো তো প্রপোজিশনাল লজিক ইনফারেন্স ইঞ্জিন এই না সবগুলো হচ্ছে কি প্রবাবিলিটি আপনাদের ফাইনাল ইয়ার প্রশ্ন আসবে কিন্তু প্রবাবিলিটি থেকে তো আমি বললাম তো আপনাদের এখানে সবগুলো জিনিসই ইয়ে করা টাচ করা হবে আমি সব জায়গা থেকে ধরে নিয়ে লাগাইছি কারণ আর্টিফিশিয়াল হচ্ছে সবগুলোর মাদার রিয়েলি আপনি নিউরাল নেটওয়ার্ক বলেন এই যে এনএলপি বলেন মেশিন লার্নিং বলেন এই তো বললাম আমি বাকি সবগুলো জিনিসের যতগুলো রিসার্চ ফিল্ডে কাজ করছে বেশিরভাগ বলতে গেলে হোলেন সোলারের মাদার হচ্ছে এআই সো দ্যাট আমাকে সবগুলো জিনিস সম্পর্কে টুকিটাকি আমরা জানি তারপরে আপনি যদি কোনো কিছু স্পেশালাইজড কিছু করতে চান সে আমাকে বলেন আমি করবো অথবা মাস্টার্সে যে করতে পারেন সমস্যা নেই আর মেশিন লার্নিংটা আপনাদের আছে আপনাদের মেশিন লার্নিং না 9 বছরে আবার ডাইরেক্ট শুধু মেশিন লার্নিং
10 তে হচ্ছে কি মিক্স আছে ডাটা মাইনিং ডাটা মাইনিং ডাটা মাইনিং এ মেশিন লার্নিং এই কোর্সটা খুব ভালো আমাদের যেটা সায়েন্স একটা মেশিন লার্নিং আর একটা দুটো ডাটা সায়েন্স উইথ আর ডাটা সায়েন্স কি এবার আশা পেয়ে করছি গতবার কোশ্চেন হ্যাঁ। ও আচ্ছা আগে ইয়া করে তো জিজ্ঞাসা করে তো এখন জয় স্যার আছে সবাই ভালো আচ্ছা সো নলেজ বেস অলরেডি আমরা বলছি যে যেটার মধ্যে হচ্ছে কি রিলেভেন্ট ইনফরমেশন রাখা ডেটা রুলস কেসেস রিলেশনশিপস ইউজড বাই দ্য এক্সপার্ট সিস্টেম অর্থাৎ এক্সপার্ট সিস্টেম ইউজ করতে পারে এভাবে নলেজ বেস সিস্টেমগুলো রাখা ইনফরমেশনগুলো রাখা দুই হচ্ছে কি ইনফারেন্স ইঞ্জিন হচ্ছে কি seeks information and relationships from the knowledge base and provides answer predictions and suggestions in the way a human expert would যদিও এটা আসলে অ্যানসার না ইনফারেন্স ইঞ্জিনের মধ্যে নলেজ বেসটা দেওয়া হয় প্লাস হচ্ছে প্রিভিয়াস ঘটনাকেও নেওয়া হয় প্রিভিয়াস ঘটা হয়েছে বা ঘটেছে কোনো না কোনো সময় এই ধরনের কোনো কিছু নিয়েও কিন্তু ইনফারেন্স ইঞ্জিনের কাজটা করা হয় এটা হচ্ছে সিক্স ইনফরমেশন এন্ড রিলেশনশিপস ফ্রম দ্য নলেজ বেস এন্ড প্রোভাইড অ্যানসার্স যেটা হচ্ছে কি যে মানে লাইক এই ইনফারেন্স ইঞ্জিনের উপর বেস করে কিন্তু চ্যাটজিপিটি বানানো অর্থাৎ জেনারেটেড প্রি ট্রেইনড ট্রান্সফর্মার জিপিটি সো নলেজ বেস সিস্টেমটা নেওয়া হয়েছে এক দুই হচ্ছে অ্যানসার আমরা একটা কোশ্চেন করলে অ্যানসারটা কেউ না কেউ কখনো কখনো দিছে কোনো জায়গায় ওইটাকে সে টানতেছে অর্থাৎ আমরা আদতে যে পরিমাণ প্রশ্ন ইয়াকে করতেছি চ্যাটজিপিটিকে করতেছি চ্যাটজিপিটি তত লাভ হচ্ছে সে আরো বেশি ট্রেন্ড হচ্ছে আরো বেশি মেশিন লার্নিং সিস্টেম দিচ্ছে তার ওটার মধ্যে সুপারভাইজ বলেন আনসুপারভাইজ বলেন সব ধরনের জিনিসগুলো দিচ্ছে রুল a conditional statement that links given conditions to actions or outcomes so রুল তো আমরা অলরেডি বুঝতে পারছি যে হচ্ছে কি যে মানে আউটকাম আসার জন্য যা যা দরকার সেজন্য স্টেটমেন্টগুলো দিয়ে দিচ্ছি আমরা অলরেডি ফাজি লজিক পড়ছি আর ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড চেইনিং পরে দেখাবো আমরা এটা হচ্ছে দুইটা অ্যালগরিদম তো তবে এটা এক্সপার্ট সিস্টেম দুইটা মানে আন্ডার আছে জাস্ট কি বলে রাখি সেটা হচ্ছে কি যে মানে ব্যাকওয়ার্ড সিস্টেমের থ্রুতে কোনো কিছুর কনক্লুশন পর্যন্ত আমরা যেতে কি কি সাপোর্টিং ফ্যাক্ট দরকার সেটা হচ্ছে কি আমরা ব্যাকওয়ার্ড চেইনিং এ দেখি ফাজিলজি কি বলছ স্যার ফাজি লজিক হচ্ছে কি যে a specialty research area in computer science that allows shades of gray and does not require everything তাই তো বলি তো আচ্ছা shades of gray সংখ্যা কিন্তু বলা হয়নি তো and does not require everything to be simply yes or no or true or false কথাটার মানে হচ্ছে কি শুধু yes or no শুধু হোয়াইট এন্ড ব্ল্যাক না গ্রেও আছে দ্যাট মিন্স হচ্ছে মাঝখানে জিরো এই তো এবার বুঝে ফেলছি বিষয়টা সো আই হোপ ফাজিলজিক বিষয়টাকে আমরা খুব বেশি বলবো না বিষয়টা হচ্ছে কি যে এক্সপার্ট সিস্টেম আর্কিটেকচারে যে নলেজ বেস সিস্টেম নলেজ বেস এডিটর যেটা বলছিলাম যে শেল আমাদের একটা শেলের মধ্যে টুল আছে অনেক ধরনের টুল সফটওয়্যার বেস সিস্টেম আছে সেটা হচ্ছে নলেজ বেস এডিটর সো মানে আলটিমেটলি নলেজ বেসটাই তৈরি হচ্ছে সেই নলেজ বেসটা তৈরি হওয়ার জন্য আমার কি কি লাগতেছে ইনফারেন্স ইঞ্জিন অর্থাৎ ইনফারেন্স ইঞ্জিন হচ্ছে কি যে প্রিভিয়াস কাহিনী প্লাস হচ্ছে এখনকার দিনে অ্যানসার আপনি ইনফারেন্স ইঞ্জিন বলতে ধরে নেন যে চ্যাটজিপিটির অ্যানসার চ্যাটজিপিটিকে আমি বানাচ্ছি বানানোর জন্য আমার নলেজ বেস দেওয়া লাগছে আবার নলেজ বেসের মধ্যে চ্যাটজিপিটি থেকে অ্যানসার যাচ্ছে দুই তিন হচ্ছে কি যে নলেজ বেস এডিটর অর্থাৎ নলেজ বেস নিয়ে কাজ করার পরে আউটপুটটা দেখার জন্য একটা এডিটর দেখতেছি একটা টুল নিচ্ছি আমরা ওয়ার্ল্ড মডেল প্রিসেপ্টরস প্রিসেপ্টর মুভিজ দেখছিলেন আচ্ছা দেখেন না দেখেন তো প্রিসেপ্টর মুভিটা হচ্ছে কি মানে মানুষ না একটা বাট হচ্ছে কি বটটা হিউম্যান সেন্স করতে পারে এবং হিউম্যানের বিহেভিয়ার বুঝতে পারে বিহেভিয়ারটাকে সে সেন্স করতে পারে এই তো আর এক্সপ্লানেশন সাবসিস্টেম এক্সপ্লানেশন মানে প্রিসেপ্টর মধ্যে দেয়া নাই দেখো পড়া হচ্ছে কি এক্সপ্লানেশন সাবসিস্টেম বেশি হিন্দি মুভি দেখলে বুঝতে না তো এক্সপ্লানেশন সাবসিস্টেম হচ্ছে এই জিনিসটা স্যার অনেকটা ওই যে ক্যামেরার মধ্যে মাঝে মাঝে দেখছি মানে ও ফেস ডিটেক্ট করে দেখে ও কি আসলে চেহারার মধ্যে কি রাগের মধ্যে অবস্থা আছে নাকি ওই কি অবস্থা মানে হাসি খুশি অবস্থা সেন্টিমেন্টাল অ্যানালাইসিস ওগুলো কি এর মধ্যে পড়ে না পরে ওটা যেটা পরে সেটা হচ্ছে কি শুধুমাত্র এই নলেজ বেসে পড়তেছে আর কিছু না আমরা যেটা চেহারাতে দেখতেছি যেটা এই চেহারার আমার যে
ফেশিয়াল এক্সপ্রেশনটাকে নিয়ে সে কাজ করে। দেখেন ফেশিয়াল এক্সপ্রেশনকে নিয়ে কাজ করে সে যে অ্যাংরি মুডে আছে এটা কেমনে বুঝে? অবভিয়াসলি প্রিভিয়াস ডাটা স্ট্যাটিস্টিক্সকে শেয়ার করতেছে, নলেজ বেস। সো আলটিমেটলি পুরোটা নলেজ বেসের মধ্যে আসতেছে। আর পুরোটার এক্সপ্লেনেশন, অর্থাৎ এইটা কাজ করতে গিয়ে যাতে এক্সপ্লেনেশন দরকার সেই এক্সপ্লেনেশন আমরা দিচ্ছি। সবগুলাই তো স্যার এই যে এই জিনিসটা তো কাজ করার জন্য আগে নলেজ লাগবে। এই প্রিসেপ্টরস কি বললেন যেটা ওটা তো নলেজ লাগবে। নলেজ অবশ্যই লাগতেছে। সো দেখেন নলেজ এটার থেকে নলেজ নিয়ে তারপরে কাজ করতেছে, একটা ওয়ার্ল্ডলি মডেল তৈরি করতেছে, একটা অর্থাৎ মডেল সিস্টেম তৈরি করতেছে যে সিস্টেমটা আমরা আলটিমেটলি নলেজ বেসকেই নলেজ দিচ্ছে। কারণ কি স্যার? কারণ হচ্ছে মানে এই স্ক্রিন যেটা হচ্ছে যে দেখতে পারি এডিটর। আচ্ছা, যেমন দেখেন একটা ক্রেডিট অ্যাপ্লিকেশনে ধরেন যে কেউ একজন মার্কেট থেকে লোন চাচ্ছে, ব্যাংক থেকে লোন চাচ্ছে, আমি যে তাকে যদি লোন দিতে চাই তো অবভিয়াসলি তার পেছনে ব্যাংক কিন্তু দেওয়ার চেয়ে নেওয়ারতে বিশ্বাসী বেশি। সো দ্যাট সে কিন্তু আগে চিন্তা করে, কারণ কেউ ব্যাংকে থাকলে মনে চিনেন না। সো বিষয়টা বলছি এটা সত্যি কথা যেটা, সেটা হচ্ছে কি যে একটা কর্পোরেট অফিস যখন আপনাকে স্যালারি দেবে, মনে করে যদি আপনাকে স্যালারি 50,000 দেয়, অবভিয়াসলি আপনাকে দিয়ে 1 লাখ টাকার বা 80,000 টাকার কাজ আপনি করাই নেবেন। 2 লাখ কি বলছে? দেখেন বিষয়টা হচ্ছে কি যে ব্যাংক যখন কোনো কিছু আপনার কাছ থেকে নেয়, মানে আপনাকে লোন দিতে চায়, অবভিয়াসলি দেখে নেয় যে আপনি লোনটা পরিশোধ করতে পারবেন কিনা। সো আমার এক্সপার্ট সিস্টেমটা যদি আমি এইভাবে তৈরি করি যে আচ্ছা, সো দেখি হবে আমি দেখেন মর্টগেজ তো বুঝিনি না, মর্টগেজ ছাড়া তো ব্যাংকে কোনো লোন দেয়, মর্টগেজ দিতে হবে অবশ্যই মর্টগেজ মানে হচ্ছে দায়বদ্ধতা যেটা। সো মর্টগেজ অ্যাপ্লিকেশন ফর এ লোন 1 লাখ থেকে 2 লাখ, 2 লাখের মধ্যে 1 থেকে 2 লাখের মধ্যে একটা লোন সে নেবে, মর্টগেজ অ্যাপ্লিকেশন করছে। সো এই অ্যাপ্লিকেশনের জন্য আমার রুলসগুলো কি হবে দেখেন, এটা হচ্ছে আমার রুলসগুলো। দেয়ার আর নো প্রিভিয়াস ক্রেডিট প্রবলেমস, তার প্রিভিয়াস ক্রেডিট প্রবলেম ছিল না কোনো কালে। ইফ মান্থ নেট ইনকাম ইজ গ্রেটার দেন 4 ইনটু মান্থলি লোন পেমেন্ট, যেটা পাচ্ছে সেটা লোন পেমেন্টের 4 গুণ বেশি হইতে হলে সেটা সে ক্রেডিট পাবে। If down payment is 15% of total value of property, if net income borrower is greater than 25,000 then $25,000, and if employment is greater than 3 years of same company. মানে বিষয়টা বুঝছেন তো? তো আমি বই থেকে নিছি। সো বিষয়টা হচ্ছে কি যে মানে এত ইয়া করে দেখা হয়, আরো অনেক থাকতে পারে রুলস আরো ইয়া। হ্যাঁ তাই then accept the application, যদি এটা সবগুলো মিলে then আমি accept application, else check other credit rules। যদি এটার বাইরে কিছু থাকে তাহলে আরো কিছু সাথে, এই জন্য আমি else বলে দিচ্ছি check other credit rules। অর্থাৎ আমি যদি মেশিনকে এটা বুঝাই দিয়ে ফেলি, এক্সপার্ট সিস্টেমকে এটা বুঝাই দিই যে এই ওয়েতে তার কাছ থেকে আমি লোন তাকে দিতে পারি বা তাকে মর্টগেজ দিতে পারি, সো এই ওয়েতে কাজ করতে পারি, এটা হচ্ছে আমার রুলস। এক্সপ্লেনেশন ফ্যাসিলিটি, যে a part of expert system that allows a user or decision maker to understand how the expert system arrived at certain conclusions or results। আমি মানে কমেন্টার কি যে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কোডে কিভাবে গেছি, যে পুরোটা লাইন বাই লাইন এক্সপ্লেইন করতে পারা, এক্সপার্ট সিস্টেম এই কাজটাও করতে পারে। নলেজ অ্যাকুইজিশন ফ্যাসিলিটি, সো নলেজ অ্যাকুইজিশন ফ্যাসিলিটিটা কি, সেটা হচ্ছে কি যে provides a convenient and coefficient means of capturing and storing all components of the knowledge base। সো যে আমি নলেজ বেস সিস্টেমটাতে ঢোকার জন্য বা নলেজ বেস সিস্টেমটাকে পারসিভ করার জন্য কি ধরনের কনভেনিয়েন্ট এবং এফিশিয়েন্ট মিনস অফ ক্যাপচারিং, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে হচ্ছে কি ডাটা ক্যাপচারিং, ডাটা ফিল্টারিং। আমি ডাটা নিয়ে ডাটার আউটপুটটা বের করবো, যে যতগুলো ডাটা নিলাম, এই যে ডাটাগুলোকে নিচ্ছি, সেই ডাটাগুলোর কোন জিনিসগুলো হচ্ছে কনভেনিয়েন্ট, সব ডাটা তোমার কাজে লাগবে না, যেগুলো ডাটা আমার কাজে লাগতেছে সেই ডাটাগুলোকে ক্যাপচার করতে পারা এবং সেগুলোকে নলেজ বেজের মধ্যে বা সেগুলোর বেসিসে নলেজ বেজের মধ্যে রুলস তৈরি করতে পারা, সেটাও কিন্তু এই নলেজ অ্যাকুইজিশন ফ্যাসিলিটি। আচ্ছা, ডিটারমাইনিং রিকোয়ারমেন্টস, মানে এক্সপার্ট সিস্টেমের কিছু ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে ডিটারমাইনিং রিকোয়ারমেন্টস, আইডেন্টিফাইং এক্সপার্টস, কনস্ট্রাক্ট এক্সপার্ট সিস্টেম কম্পোনেন্টস, ইমপ্লিমেন্টিং রেজাল্টস, মেইনটেইনিং এন্ড রিভিউইং সিস্টেম। সো আই হোপ এটা বুঝতে পারতেছেন যে সফটওয়্যার আর্কিটেকচার যেটা বা সফটওয়্যার ডিজাইন পলিসি, সেটা হচ্ছে কি যে মডেল আর কি, যে আমি কাজ করার আগে রিকোয়ারমেন্টগুলো কি সেগুলো আগে ডিটারমাইন করতেছে, কোন জিনিসটা আমার কাজ করতে হবে বা আমাকে ক্লায়েন্ট কি কাজ দিচ্ছে সেটা। 2 হচ্ছে কি
আমার এক্সপার্টগুলোকে সেগুলোকে আমি আইডেন্টিফাই করতেছি। অবভিয়াসলি মনে করেন আপনার কাছে একটা কাজ আসলো, আপনি ফ্রিল্যান্সিং আছেন, কাজ আসলো আপনার একটা কোম্পানি, তো আপনি চেষ্টা করবেন যে আমার এই মুহূর্তে এই কাজটা এত সময়ের মধ্যে দিতে পারবে এই লোকগুলোকে আমি একটা আইডেন্টিফাই করি, তাদেরকে একটা মিটিং করে আমি কাজটা করাই। সো আমি রিকোয়ারমেন্টগুলো দেখলাম, আমার যারা এক্সপার্ট আছে তাদেরকে আমি দেখলাম, তাদেরকে আমি কাজটা দিলাম। 2 3 হচ্ছে কি কনস্ট্রাক্ট এক্সপার্ট সিস্টেম কম্পোনেন্টস, তাদের জন্য কি কি কম্পোনেন্ট লাগবে সেটা আমি নিলাম। 3 4 হচ্ছে কি ইমপ্লিমেন্টিং রেজাল্টস, অবভিয়াসলি আমার রেজাল্টটা আসতেই হবে, একটা ফাইনাল রেজাল্ট আমাকে আসতে হবে। 5 হচ্ছে কি মেইনটেনিং এন্ড রিভিউইং সিস্টেম, সো কিউএ করতেই হবে, মনিটরিং করতেই হবে, কোয়ালিটি অ্যাসুরেন্স করতে হবে, রিভিউ সবসময় করতে হবে। মনিটরিং ছাড়া আসলে কাজ হবে না, মনিটরিং না করলে প্রোডাক্টটার আসলে যারা বড় কোম্পানি আছে তাদের মনিটরিং সিস্টেম, তাদের রিভিউইং সিস্টেম, তাদের কোয়ালিটি অ্যাসুরেন্স খুব ভালো, দ্যাটস ওয়াই আমরা কোয়ালিটি প্রোডাক্ট নিতে পারি। এই যে পিসিটা, আমার পিসিটা মোটামুটি নরবরে, কিন্তু তারপরে চলতেছে বিকজ অফ তার ভিতরে ভালো জিনিস ফিট করা আছে। যতটুকু ইয়ে দিচ্ছে, হয়তো বাইরের জিনিসগুলো ধোলাকাল থেকে নিচ্ছে, কিন্তু ভিতরের জিনিসগুলো হচ্ছে কি ভালো জিনিস। দেখ আচ্ছা, তো পার্টিসিপেন্টস ইন এক্সপার্ট সিস্টেম ডেভেলপমেন্ট এন্ড ইউজ, সো আমাদের প্রায় শেষ, দুটো আমার সাইড আছে। তো পার্টিসিপেন্টস ইন এক্সপার্ট সিস্টেমস ডেভেলপমেন্ট এন্ড ইউজ, তো মানে এক্সপার্ট সিস্টেম পার্টিসিপেন্ট কারা এটা ইউজ করতেছে। ডোমেইন এক্সপার্ট, নলেজ ইউজার, নলেজ ইঞ্জিনিয়ার। ডোমেইন এক্সপার্ট কারা, যে the individual or group whose expertise and knowledge is captured for using expert system, অর্থাৎ আমার নলেজ নিয়েই রোবটকে দেওয়া হয়েছে, সো অবভিয়াসলি আমাকে সবসময় মনিটরিং থাকতে হবে আমার বটটা আমার ওয়াইজে কাজ করতেছে কিনা। এক ডোমেইন এক্সপার্টটা। নলেজ ইউজারটা হচ্ছে কি যে আমি এক্সপার্টাইজ তো আছি, পাশাপাশি হচ্ছে কি আমি জানি কিভাবে আরো কিছু রুলস দেওয়া যায় বা কিভাবে তৈরি করতে হয় সেটাও সম্পর্কে আমার আইডিয়া আছে। নলেজ ইউজার। এটা হচ্ছে নলেজ ইঞ্জিনিয়ার, সেটা হচ্ছে কি যে সে বিভিন্ন মডেলকে ট্রেন করে নলেজ বেস কাজ তৈরি করতে পারে বা কাজ বের করতে পারে, এই ধরনের লোকগুলোকে বলা হচ্ছে ইঞ্জিনিয়ার। আপনি যদি দেখেন লিখে আছে যে someone trained on experienced in design, development, implementation and maintenance of an expert system. এই হচ্ছে কি ডাইরেক্ট এক্সপার্ট থেকে থাকে। মনে করেন যে আরিফ স্যার। নলেজ ইউজার হচ্ছে কি যে আমরা বাকি টিচার, নলেজ ইঞ্জিনিয়ার হচ্ছে কি জিজ্ঞাসা দেখো তো। আচ্ছা, পরে হচ্ছে কি যে এক্সপার্ট সিস্টেম, যে আচ্ছা দেখাই দিলাম। অ্যাডভান্টেজ অফ এক্সপার্ট সিস্টেম, easy to develop and modify, the use of satisfying the use of heuristics, development by knowledge engineers and users. So expert system এর আমরা লিমিটেশনগুলো দেখছি, স্যার অ্যাডভান্টেজটা দেখে নিই। সেটা হচ্ছে কি যে যেহেতু ন্যারো সিস্টেমে তৈরি করা হয়, ন্যারো ডোমেইনে তৈরি করা হয়, সো দ্যাট তাকে ডেভেলপ করা একটা ইজি এবং মডিফাই করা ইজি। যেহেতু আমার কাছে এক্সপার্ট ইঞ্জিনিয়ারও আছে, এক্সপার্ট নলেজ বেস সিস্টেম ইঞ্জিনিয়ার আছে, সো আমার কিন্তু ডেভেলপ করা হয়েছে এবং মডিফাই করা হয়েছে, কারণ আমি জানি কি কি হচ্ছে। ইউজ অফ স্যাটিসফাইং যেটা হচ্ছে কি যে মানে বিষয়টা হচ্ছে কি যে যখন মডিফাই বা মডিফিকেশন করতেছি, সো তখন আমার যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে, সো সেই জিনিসটা হচ্ছে কি দেখতেছি। ইউজ অফ হিউরিস্টিক মানে হচ্ছে কি ডাইরেক্ট কোনো নলেজ আবার ইউজ করতে পারে। আই হোপ এই পাজল প্রবলেম আমরা হিউরিস্টিক সম্পর্কে দেখছি, সো দ্যাট আই হোপ হিউরিস্টিকটা আমরা বুঝতে পারবো যে একটা জিনিস ওর্স্ট কেসে কি কাজ করে, বেস্ট কেসে কি কাজ করে। সো সেই বেস্ট কেসটা হচ্ছে কি আমরা হিউরিস্টিকতে করতেছি। ডেভেলপমেন্ট বাই নলেজ ইঞ্জিনিয়ার্স এন্ড ইউজার্স বললাম। হিউরিস্টিক হচ্ছে কি নলেজ বা ইনফরমেশন আপনার কাছে আছে। সো মনে করেন আমি বললাম যে আমার নিচে থেকে কোনো কিছু আনতে হবে, আপনি জানেন না কোথায় ওই জিনিসটা পাওয়া যাচ্ছে, তাহলে আপনাকে কী করতে হবে, বনানি ঘুরতে হবে। আর যদি আপনি জানেন কোথায় আছে বা কাউকে যদি জিজ্ঞেস করে যান, তাহলে আপনার জন্য ডাইরেক্ট ওখানে যাই, হয়তো আপনি খুঁজে বের করতে পারবেন, আপনার কষ্ট হবে ওয়ার্স্ট কেসে। আর বেস্ট কেস হচ্ছে কি আপনি কাউকে জিজ্ঞেস করলেন তো কোথায় পাওয়া যায়, তো আপনি এক্সাক্ট ওখানেই গেলেন। ওটা হচ্ছে কি আমার হিউরিস্টিক। মানে হিউরিস্টিক মানে হচ্ছে আপনার কাছে ইনফরমেশন থাকে, নলেজ থাকে। আপনি বলছিলেন ওই যে ম্যাক্সিমাম নাম্বার, একদিনের ম্যাক্সিমাম নাম্বার আর মেইন নাম্বারটা ওটা হয় না একদিনের জন্য, ওটা হয়
কোনটা কোনটা একদিনে মানে একদিনে হিসাব করলে ম্যাক্সিমাম নাম্বার আর হচ্ছে মিন নাম্বার এগুলো বের করা যায়। আমি লাস্টে বললাম ভয়, আচ্ছা, লাস্টে আমি বলে দিলাম যে এটা হয় না বুঝলে এজন্য আমি আর না, তো হাতে বলছেন পরে বললাম না যে ভয়, লাস্টে পরে বললাম বলবেন, এই আমি আসলে স্যার আপনি যখন বলছেন না বলছেন এরপর বাসায় আমি প্রশ্ন করি না না আমি লাস্টে বলে দিলাম না হয় যে তাহলে একদিনে আপনাদের- অবশ্যই হতে পারে। লেজেন্ড স্যার বলছেন কোন স্যার? মঞ্জু স্যার বলছেন মঞ্জু স্যার এসে না করছে না না আমি 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 লাস্টে বলে গেলাম আর ওই তো মঞ্জু হয়। স্যার বলছেন একদিনের কথা আসলে যাতে মিন আর ম্যাক্সিমাম মিনিমাম ইউজই করা না 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 হয় হয় যেটা যেটা হয় সেটা তো করার অবশ্যই জন্য হবে। হচ্ছে কি নিচে হচ্ছে মানে কাউন্ট লাগবে আর উপর হচ্ছে ভ্যালু লাগবে। হুম। ভ্যালু হচ্ছে আজকে 1 2 3 4 5 6 7 জন আর ওই আমি 6 জন এটা আরো 5 জনকে জিজ্ঞেস করছি, 5 জনকে জিজ্ঞেস করছি ওই 7 জনকে সব জায়গা থেকে লজিক কি হ্যাঁ হয় ইয়েস না ঠিক আছে হচ্ছে এটা মিন Positive। 7 তুমি এটা বের করা যায় আর ম্যাক্সিমাম হচ্ছে নাল ভ্যালু হবে কিন্তু আর কোনো কিছু নাই তো নাল না, ভ্যালু না, হ্যাঁ যাই হোক, আমি আপনাকে লাস্ট বলেছিলাম যে এটা হয়, আমি তখন বুঝতে পারছিলাম যে এটা হবে, আউটপুট অবশ্যই আসবে, এটা পজিটিভ আসবে। সো অ্যাপ্লিকেশনস অফ এক্সপার্ট সিস্টেমস এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা হচ্ছে কি যে কোথায় কোথায় ইউজ হয়, ক্রেডিট গ্রান্টিং, ইনফরমেশন ম্যানেজমেন্ট, রিট্রিভাল, এআই এক্সপার্ট সিস্টেম, এমবেডেড প্রোডাক্টস, প্ল্যান লেআউট, হসপিটালস, হেল্প ডেস্ক, এমপ্লয়ি পারফরম্যান্স, লোন অ্যানালাইসিস, ভাইরাস ডিটেকশন। তো এরকম আরো অনেকগুলো জায়গাতে হচ্ছে এক্সপার্ট সিস্টেম ইউজ করা যায়। সো জাস্ট আমি কয়েকটা অ্যাপ্লিকেশন দেখাইলাম আর কি, হাতে ওরকম একটা। তো শেষ, এটা হচ্ছে কি আমাদের আজকের শেষ স্লাইড ছিল। সো আশা করি আপনারা এখান থেকে কিছু শিখছেন এবং এক্সপার্ট সিস্টেমটা কি এই সম্বন্ধে কিছু হলেও বুঝতে পারছেন। কোনো কোশ্চেন থাকে আস্ক করতে পারেন। আর ইয়ে তো ইয়েটা আমাদের দিয়ে দেন, সাপোর্টটা আমাদের দিয়ে দেন। আসলে